জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বহু বছর পর বাংলাদেশের মানে উদযাপিত হচ্ছে এমনটা আমরা দেখেছি এবং মাঝখানে এই দিবসটিকে একেবারেই ইতিহাস থেকে বিলীন করে ফেলার চেষ্টাও আমরা দেখেছি। প্রেক্ষাপট এবং তাৎপর্য এই বিষয়টি নিয়ে এরই মধ্যে মোশাররফ আহমেদ ঠাকুর আমাদেরকে বলেছেন। আপনার কাছে আমি একটু অভিজ্ঞতা, প্রেক্ষাপট সমস্ত কিছু মিলিয়ে জানতে চাই। আজকে এই 1975 সালের 7ই নভেম্বরের 50 বছর। তো এই 50 বছরে মানুষ অনেক কিছু ভুলে গেছে। আমি যখন এই কথাটা বলছি তখন আমার গা একটু শিউরেছে। আমি সৈনিক, মানে মিলিটারি অফিসার। তো এই ধরনের বিব্রতকর অবস্থা, এবং যেখানে আমাদের সেনাবাহিনী জড়িত, মানুষ জড়িত, সারা দেশের মানুষ জড়িত হয়েছিল। তখন বলা হয়েছিল যে এটা সিপাহী জনতার বিপ্লব, আর 2024-এ সেটা হলো হচ্ছে ছাত্র জনতার বিপ্লব। তো এই বিপ্লবটা আমাদের জাতীয় ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। কিভাবে? যে 15ই আগস্ট, সেটাকে আপনি অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, হত্যাকাণ্ড বলেন, তারপরে এটার একটা ক্লাসিক এক্সাম্পল যে বিপ্লব বা অভ্যুত্থান হলে তার বিপরীত একটা হয় পাল্টা বিপ্লব, যেটাকে বলে প্রতি বিপ্লব শব্দটা যেটা ব্যবহার করা হয়। যেমন ভূমিকম্পের পরে আফটার শক হয়। তো এখন এটার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা 15ই আগস্টের ঘটনার পরে এবং তারপরে এই কয়েকদিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে। উনি কয়েকটা জিনিস অর্ডিন্যান্স আকারে চালু করেছিলেন। তো একটা হচ্ছে যে তখন যে সমস্ত সংবাদপত্র, মানে 4টা বাদ দিয়ে বাকি সব বাতিল করে দিয়েছিল, সেই অধ্যাদেশের মাধ্যমে সেটা উনি বাতিল করে দিয়েছিলেন। তারপর হচ্ছে সবকিছু রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো, সেইগুলোকে আবার আগের অবস্থানে পূর্বের মালিকদেরকে ফেরত দিয়েছেন। আরেকটা হচ্ছে বহুদলীয়, মানে একদলীয় থেকে একদলীয় ওই ব্যবস্থা বাতিল করে বহুদলের কার্যক্রমের শুরুর ব্যবস্থা করেছিলেন। আরেকটা ছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ। তো বাকি সবগুলোই পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং ক্রমান্বয়ে সেটা কার্যকরী করার ফলে সেটা হয়েছে, কার্যকরী হয়েছে। কিন্তু ওই ইন্ডেমনিটি অধ্যাদেশটা সেটা টেকেনি। তার ফলে তো আগস্টের সাথে যারা জড়িত তারা তো ফাঁসি দণ্ডপ্রাপ্ত হয়েছে, অনেকে ফাঁসি হয়েছে, অনেকে বিদেশে পালায় আছে। তো এইটা মনে করার এই জন্যই দরকার যে মনে করেন যে এই যে আমাদের 24 হলো, এরপরে আবার ওই একই ধরনের জিনিস যেটা দেখা যাচ্ছে যে একজন দায়িত্ব নিল, সেই দায়িত্বটা উনাকে দায়িত্ব পালনের জন্য সুযোগ না দিয়ে যেদিন দায়িত্ব নিল তারপরে থেকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই যে আমরা যেটা এখন যেটা দেখছি, মোটামুটি ওই সময় এরকম হয়নি, কিন্তু সেই সময় একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু মনে আছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে অনেকগুলো মোকাবেলা করতে হয়েছিল। সো এই যে প্রতি বিপ্লবের ধারাবাহিকতা অনেকদিন পর্যন্ত ছিল এবং শেষ পর্যন্ত 1981 সালে তো উনি নিহত হলেন। তো এখন এবং তখনকার মধ্যে পার্থক্যটা এইটা যে এখন জনগণ অনেক বেশি তথ্য প্রবাহের মাধ্যমে অনেক কিছু জানতে পারছে, সেটা আগে জানতে পারতো না। কোথায় কি হচ্ছে না হচ্ছে রেডিও টেলিভিশন ছাড়া, আর এমনি টেলিফোনও তো অপর্যাপ্ত ছিল, ল্যান্ড টেলিফোন, তাছাড়া আর কোনো টেলিফোন ছিল না। একটা হচ্ছে তথ্য প্রবাহটা অবাধ হয়েছে। আরেকটা যেটা হয়েছে যে মানুষ মোটামুটি একটু সচেতন হয়েছে কি হচ্ছে না হচ্ছে। তারপরে পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে 2024-এর আগস্টের পরে মানুষের একটা দলের প্রতি বা বিশেষ দলের প্রতি বা অন্য দলের প্রতি তাদের যে ধরনের আনুগত্য ছিল সেটা একটু বিচ্যুতি হয়েছে। তো আমি নভেম্বর 75-এ ফেরত যাচ্ছি। ওখানে 3 তারিখে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ উনি অভ্যুত্থান করলেন। তারপরে ওটা টিকতে পারলেন না। পরে 7ই নভেম্বর সিপাহী জনতার অবরোধের মুখে প্রেসিডেন্ট, মানে সেনাপ্রধান জিয়াউর রহমান মুক্ত হলেন এবং তারপরে থেকে অন্য ধারায় চলতে থাকলো।
তো ওই যে খন্দকার মোস্তাক যে 6 মাসের মধ্যে নির্বাচনের জন্য একটা প্রস্তাবনা এনেছিলেন, তো সেটা আর হয়নি। পরে সেই নির্বাচনটা তো 1979 সালে হয়েছে। তো আমরা এটা দেখছি যে 15ই আগস্ট, আবার এদিকে 7ই নভেম্বর, এরপরে 90-এর অবস্থা, তারপরে 2007-এ একরকম অবস্থা, আর 2024-এ অবস্থা। আমার এটা মনে হয় যে আমাদের 50 বছরের, দেশের বয়স 50 বছর হয়েছে, 50 বছরের একটা ব্যক্তি মানুষ অনেক বেশি পরিপক্ক হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু ওইরকম স্থিতিশীলতা আসেনি। রাজনৈতিক স্থিতিশীলতা, রাইট, এক্স্যাক্টলি আমি সেটা বলছি। এবং রাজনৈতিক স্থিতিশীলতা যখনই ঘাটতি হবে, তখনই অর্থনৈতিক স্থিতিশীলতাও প্রশ্নের সম্মুখীন হবে, বাধাগ্রস্ত হবে। তার ফলে যে উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছিল 1971 সালে, সেটা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং দিন দিন সেটা আরো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু উন্নতি হয়েছে, কিন্তু এই সাথে আমি একমত নই। আমার আশেপাশের দেশগুলো, তারা 1975 সালে কি অবস্থা ছিল, ভিয়েতনাম নভেম্বরে তারা মুক্ত হয়, এই নভেম্বরের তো ঘটনা। তো দেখেন তারা এখন কি অবস্থা, যে আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, তারা আপনার এখন আমেরিকার সবচেয়ে বড় বিজনেস পার্টনার হয়ে গেছে। সো এটা তারা ঠিক করেছে, কিন্তু আমরা কিন্তু সেই ধরনের ব্যবস্থা নিতে পারিনি। এখন এটা কেন আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এমনটাই? আমি প্রতিহিংসা রাজনীতি তো আছি। এসব সমস্যা হচ্ছে কি, আমাদের একটু দূরদৃষ্টি নিয়ে পরিকল্পনা, চিন্তা এবং এগিয়ে যাওয়ার বিষয়টা সবসময় শৃঙ্খলাবদ্ধ। আমরা কিন্তু ভাগ্য ভালো শুধু 71-এ পড়ে আছি, বা ভাইদের সাহেবদের জন্য 75 ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এখন কতটুকু ওন করেন সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি সমাজের একজন নাগরিক হিসেবে আমার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি দেখছি, আমার মনে হয় না যে অত বেশি ওন করে। এবং এই 75-এর এই পরিবর্তন, নভেম্বরের পরিবর্তন, চূড়ান্ত পরিবর্তনটার কারণেই কিন্তু বিএনপির সামনে এসেছে, দল হিসেবে আসছে। পরে তারা দেশের দায়িত্ব ছিলেন, কিন্তু ওই যারা ঘটিয়েছেন তাদেরকে কতটুকু অন করেছে সেই প্রশ্ন বিভিন্নভাবে আসছে এবং আগামীতেও আসবে। এবং অনেক প্রশ্নের বোধহয় উত্তর দেওয়া তাদের পক্ষে অনেক কঠিন হবে।